এই যে সরকার তো সংস্কারের কথা বলে দায়িত্ব নিয়েছেন, কিন্তু নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বেলায় কিন্তু সরকারের কোনো সুস্পষ্ট কোনো ঘোষণা নাই। মানে ব্যবসায়ীদেরকেও কি একটা মানে ভালো সাপোর্ট সরকার দিতে পারছে না? একটা পণ্য আপনার কাছে পৌঁছাইতে, মানে আমাদের ঘরে পৌঁছাইতে 22টা জায়গায় তাকে চাঁদা দিতে হয়। প্রথম প্রায়োরিটি এটাই থাকা উচিত ছিল যে দ্রব্যমূল্য যেন কোনোভাবেই না বাড়ে। দেখবে যে ব্যবসায়ীদের টেন্ডেন্সি হলো এখানে অ্যাবনর্মাল মুনাফা হয়, এখানে নর্মাল মুনাফা নিয়ে বিজনেস করে না। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। আছেন কেমন? আর কাকা কেমনে ভালো থাকি। কালকে 800 টাকা নিয়ে বাজারে গেছি। হ্যাঁ, বাজারের অর্ধেক তো বললো না। আর এই যে চা, আগে তো 5 টাকা বেচতাম না, এখন তো এই 5 টাকা বেচা যাবে না। চায়ের দাম, চিনির দাম সবই তো বাড়ছে। না একটু পরিস্থিতি তো যে অবস্থা, একটু তো সময় দিতে হবে। ধরেন দুইটা জায়গা নিয়ে ধরেন এই যে এই লেভেলের মানুষ সবাই আমরা সাফার করতেছি। আপনার কথা কি বলবো, আমাদের সবারই অবস্থা আসলে, বিশেষ করে জিনিসপত্রের দাম নিয়ে। কি অবস্থা ভাই, ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ, জিনিসপত্রের দাম নিয়ে সবারই অস্বস্তি। এইটাতে ঠিক করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করা হচ্ছে। এটা সবারই, শুধু মানে গ্রামের মানুষ বলেন, শহরের মানুষ বলেন, ছাত্র বলেন, সবারই একই অবস্থা। আমাদের একদম নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা, এই পেঁয়াজ, মাছ, মাংস, যেগুলো না হলে আমাদের হয় না, এগুলারই হচ্ছে যে দাম বেশি। আমাদের তো মানে পেটে আঘাত পড়লে তো আর হচ্ছে যে হয় না। না কিছু কিছু জিনিস ধরেন আমাদের বাইরে থেকে আনতে হয়, বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। কিছু কিছু জিনিস আমাদের এখানে উৎপাদন আছে, ওই বাইরে থেকে যে আমদানি করে, ওই আমদানির খরচ তো মনে করেন যে আমাদের ডলারে দিতে হয়। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আপনি ভালো আছেন? আছি আছি। চা দেবো? এটা চা দিন। হ্যাঁ, চিনি কম না বেশি? একটু একটু কম। আমরা বাজারের ভালো আছেন না? মানে দাম টাম নিয়ে আলোচনা করতেছিলাম। ভাই বলতেছিল তার আগে 800 টাকায়। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? হ্যাঁ আছি ভালো। না চাচার কি এখন অবস্থা? হচ্ছে কি আসলে কড়া করে ধরেন এক কাপ চা এই দিন তো চাচা, জিনিসপত্রের চিনি দাম তো ছাড়া। দীর্ঘদিন ধরে ঊর্ধ্বগতি। এটা আসলে দীর্ঘ সময় ধরে নিত্য প্রয়োজনীয় যে ভোগ্যপণ্যগুলি আছে সবগুলো পণ্যের দাম ঊর্ধ্বমুখী। আমাদের দেশীয় যেগুলি আছে এগুলোরও দাম বেশি, যেগুলো আমাদের আমদানি করতে চা হয়। হবে নাকি? এ হবে। রং চা না দুধ চা না রং চা? দুধ চা। আচ্ছা ঠিক আছে। চিনি চিনি বাড়াই দিন, চিনি বাড়াই দিন। তো আমদানিকৃত পণ্য তো ইন্টারন্যাশনাল মার্কেটের উপর ডিপেন্ড করে, সেই কারণে ধরেন ডলারের সংকট, আমাদের মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এই সমস্ত বিষয়, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এরকম অনেকগুলি কারণে কিন্তু ইন্টারন্যাশনাল পণ্যগুলি একটা ক্রাইসিস ছিল। কিন্তু এটা দেখা দেখি আবার দেশীয় যে পণ্যগুলি আছে যেগুলো আমাদের দেশে উৎপাদিত হয়, এগুলোরও একটা ক্রাইসিস কিন্তু আমাদের বিদ্যমান। এটা নানা অজুহাত আমাদের ব্যবসায়ীরা না এই সময়ের এখনকার কথা যদি বলেন, দেশে একটা বন্যা হইল, ধরেন এই যে 5 আগস্টের পর সরকার পরিবর্তনের পর একটা বন্যা হইল, এবং বন্যাটা ভালোভাবেই আঘাত করছে আপনার এই নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ওদিক দিয়ে উত্তরাঞ্চলের অনেকগুলো জেলা। তো এই চেইন তো নষ্ট হয় না। ওইটা আসলে মানে ওই নোয়াখালীর ওই বেলটা তো ওইরকম বেশি ইয়ে হয় না। এটা যতটা না মানে বন্যায় ক্ষতিগ্রস্ত, তার থেকে হলো এটা মনুষ্য সৃষ্টি, আমাদের যে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বিষয়গুলো। মানে আমরা উত্তরবঙ্গে ধরেন যে বগুড়ায় একটা সবজির দাম বেগুন, সেটা যিনি উৎপাদন করতেছেন তিনি বিক্রি করতেছেন হচ্ছে 12 টাকা কেজি। সেই জিনিস ঢাকায় আসতে আসতে আমাদের 65 টাকা কেজি। এর মাঝখানে সে আরেকজন তার কাছে কালেক্ট করতেছে, বাজার থেকে সে আরেকজনের বড় মহাজনের কাছে দিচ্ছে। সেই ট্রাক ওইখান থেকে যে চলা শুরু হয়েছে, আমি একবার রিপোর্টে এটা দেখাইছিলাম, আমরা পুলিশ থেকে শুরু করে এখানকার পলিটিক্যাল লিডার, ওখানকার বাজার যে ডাইকা নেয়, তারপরে যে শৃঙ্খলা ফেরায় গাড়িগুলা, ট্রাক কিভাবে ঢুকবে, প্রত্যেকটা আমরা দেখাইছিলাম যে 22 জায়গায় একটা পণ্য আপনার কাছে পৌঁছাইতে, মানে আমাদের ঘরে পৌঁছাইতে 22টা জায়গায় তাকে চাঁদা দিতে হয়। সো ওই যে 12 টাকার কৃষক যে পাচ্ছে 12 টাকা, সেই জিনিসটা আমরা 65 টাকা করে কিনে খাচ্ছি। কাকা হ্যাঁ, এখন তো চাঁদা নেয় না, শুন কে বলছে নেয় না? এমন তো নাই। যেহেতু দ্রব্যমূল্যের ব্যাপারটা, এটা প্রতিটা মানুষ, একটা রিক্সাওয়ালা যখন আমরা রাস্তায় নেমেছে আমরা দেখেছিলাম যুগে,
উনি কিন্তু কোনো সরকারের সাপোর্টার বা কোনো সরকারের বিরোধী সেই সব কোনো রাজনীতি চিন্তা করে সে মাঠে নামে নাই। সে যখন বাসায় গিয়ে দুবেলা খেতে পারে নাই, সে যখন তার বাচ্চার জন্য একটা মুরগি কিনে খাওয়াইতে পারে নাই, 1 কেজি মাংস কিনে যেতে পারে নাই, তখন কিন্তু সে রাস্তায় নেমেছে। সুতরাং আমাদের প্রথম প্রায়োরিটি এটাই থাকা উচিত ছিল যে দ্রব্যমূল্য যেন কোনোভাবেই না বাড়ে, এই জিনিসটা মানুষকে যেন স্বস্তি দেয়। তো ওই রূপটা তো আমরা সরকার থেকে এই পাচ্ছি চাঁদাবাজি না। সিন্ডিকেটগুলো তাই আমি এইখানে একটু আমি যদি ওর কথার বলি সাথে ভাইয়া, অ্যাড করি ভাই, সেটা হলো যে এই যে সরকার তো সংস্কারের কথা বলে দায়িত্ব নিয়েছেন, তাই না? অনেকগুলি সংস্কার কমিশন করেছেন, কিন্তু নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বেলায় কিন্তু সরকারের কোনো সুস্পষ্ট কোনো ঘোষণা নাই যে আমি নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজারটা এভাবে চাই। সরকারের উপদেষ্টা পরিষদ যদি একটা সুনির্দিষ্ট পরিকল্পনা দিত যে আমাদের এখানে এটা করা যাবে না, অতি মুনাফা করা যাবে না, সিন্ডিকেট করা যাবে না, অথবা আমরা এটাতে সংস্কার করব, তাহলে হয়তো ব্যবসায়ীদের কাছে একটা মেসেজ যেত। এখন এই যে আমরা যেটা বলতেছি 3 সপ্তাহ পর্যন্ত কিন্তু দাম স্বাভাবিক ছিল, তারা চিন্তা করছে তাদের দেখে কেউ আঙ্গুল তুলতেছে না। যখনই আঙ্গুল তুলতেছে না তখন কিন্তু তারা আগের যে প্র্যাকটিস সে প্র্যাকটিসে চলে গেছে। সরকার যে কাজ করছে না তা কিন্তু না। কিছুদিন আগে হচ্ছে যে চট্টগ্রামের জন্য টাস্ক ফোর্স করা হয়েছিল, তারপরে হচ্ছে যে আমাদের উপদেষ্টারাও কিন্তু হচ্ছে যে মার্কেট ভিজিট করেছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি যখন সামগ্রিকভাবে কাজ করতে যাচ্ছি, আমার পুরো সিস্টেমটা ঠিকভাবে ফাংশন না করার কারণে মানে স্বল্প মেয়াদে আমি এটা পাচ্ছি না, হয়তো একটু দীর্ঘমেয়াদে এটা আমরা না, ফল ও পাবো যে আর কি। ও যেরকম তুমি- বলছে, আমি তো ও তোমাকে যেরকম একটু বলছে বলি যে একটুখানি ওইটার সাথে অ্যাড করি, সেটা হলো সরকারের মন্ত্রিসভা পরিবর্তন হয়েছে, আমলা যেগুলো ছিল এগুলো তো ঠিকই আছে। ওরাও আগে সরকারকে রিপোর্ট দিত, আমরা বাজারে গিয়েছি, আমরা এগুলো দেখছি। এবং আপনি এখনো যেটা দিচ্ছে। 3 সপ্তাহের কথা বললেন না, হ্যাঁ। ওই 3 সপ্তাহে ওই স্টুডেন্টরা মাঠে ছিল। মাঠে ছিল, এই হ্যাঁ। যে কিছু আমি যে হ্যাঁ। পয়েন্টে আসছিলাম সেটাই আমি এরকম বলছি না যে সরকার বা অ্যাডমিনিস্ট্রেশনের চাপে যে এরকম কিছু এরকম এমন না। হ্যাঁ, না, স্টুডেন্টরা ছিল, পরিস্থিতি- স্টুডেন্টরা ওখানেও হামলা করতে পারে বা দেখতে পারে, হ্যাঁ, ওইটা একটা ইয়া ছিল, ভয় ছিল। আমিও সেটা বলছিলাম হ্যাঁ। যে দেশের অবস্থা যে সরকার শুধুমাত্র যে প্রশাসন দিয়ে বা ওই অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে যে এগুলো চলবে আসলে তা না, জনগণ সেখানে সম্পৃক্ত হতে হবে। এখন জনগণের সম্পৃক্ততা বাড়ানোর জায়গাটা তো আপনি তৈরি করে দিতে হবে, সেটা আপনি করতে পারেন। তাহলে আপনি সমাধানে আসতে হবে। সমাধানে আসলে আপনি এমন করেন যে আমি যে একটা আমার আজকে আমি যদি বলি আমার সয়াবিন তেলের দাম বাজারে আজকের দিনে সয়াবিন তেলের দাম এত টাকা বিক্রি হচ্ছে, কিন্তু যেই ব্যবসায়ী গুগো যেই সিন্ডিকেট গুগো সয়াবিন তেল আমদানি করে আনছে, যেহেতু এটা আমাদের দেশে উৎপাদন হচ্ছে না, সো আমরা এটা আমদানি নির্ভর, তো আমদানি করে আনলে তার তো এনবিআর এ তো সে একটা প্রাইসিং দেখাচ্ছে যে আমার এই প্রাইস, আমার কস্টিং এইটা, তো সেটা থেকে তার মুনাফাটা কয় টাকা করবে সে। আমার কস্ট যদি হয় 150 টাকা, আমি সব কিছু মিলাই মুনাফা সব কিছু ওকে, আমি খুচরা মূল্য 160 টাকা আমি বিক্রি করলাম, সাপোজ আমি কথার কথা বলছি, সো 160 টাকা বিক্রি করলাম। সেই জিনিসটা কেন আমরা জনগণ জানবো না যে তেলটা লিটার প্রতি কয় টাকা দিয়ে আমদানি করা হচ্ছে এবং এটা কত টাকায় বিক্রি করলে সেটা তার মানে ব্যবসায়ী লাভবান হয়। সেই জিনিসটা যদি আমরা জনগণ জানতাম, আমাদের সামনে যদি এটা খোলাসা থাকতো, তখন আমি বাজারে গিয়েই আমি যে 160 টাকা এটার বিক্রি হওয়ার কথা, আমি 160 টাকা দিব, এর বাইরে 1 পয়সা আমি দিব না। আচ্ছা, এই এইখানে জিনিসটা তো যারা আমার যারা জানতে এই হবে। সয়াবিনটা যারা ইম্পোর্ট করে আনে বাংলাদেশে, তাদের এই টাকাটা কিন্তু সরকারকে দেখাইতে হয়, এরা এই টাকা দিয়ে নিয়ে আসছে, জি, যে আমি লিটার প্রতি কত টাকা পড়লো আমার, এটা আমার এবং সে সরকারকে দেখাইতে এনবিআর এ হয়। তো সেটা দিচ্ছে জমা যে আমার Right. প্রাইসিংটা এইটা, সো সেই জিনিসটা কেন জনগণের সামনে উন্মুক্ত হচ্ছে না যে এটা প্রাইসিং এইটা, এটা যদি বাংলাদেশে- জনসাধারণের সামনে যদি থাকে। বাংলাদেশের দেখবে যে ব্যবসায়ীদের টেন্ডেন্সি হলো এখানে অ্যাবনর্মাল মুনাফা হয়, এখানে নর্মাল মুনাফা নিয়ে বিজনেস করে না। এখন এই যে মনিটরিং ব্যবস্থা যে আছে, এটা ছিল কিন্তু আগেও সরকারের সময় ছিল, এটা এখনো আছে। বাট আদৌ কি এটা কিছু এখানে দ্রব্যমূল্য কিছুটা নিয়ন্ত্রণ ফাংশনাল হয়েছে? ছিল, মাঝখানে কিছুদিন দেখলাম আমরা সোশ্যাল মিডিয়াতে তারা যায় এক জায়গায় গিয়ে ধরেন কাকার কাছেই আসলো, এসে বললেন যে এই আপনার কয় টাকা দাম, কি কয় টাকা দিয়ে কিনছেন, কয় টাকা বেচতেছেন। তারপরে সে বলছে অ্যাবনর্মালি এরকম লাভ করতেছেন, এটা কি ঠিক হচ্ছে? তো তাকে একটা ওইখানে তাৎক্ষণিক একটা জরিমানা লিখে দিয়ে আসতেছে। আমরা নিজেরা দেখছি, আমরা জার্নালিজম করতে গিয়ে দেখছি যে যখন এইরকম আপনি 5-7টা দোকানদারকে জরিমানা করে দিলেন, বাকি সব ওইরকম 150-200 দোকানদার তারা এসে আমরা ব্যবসা করব না, বন্ধ করে দেব, আপনি এই জরিমানা করতে পারবেন না। মনিটরিংটা হওয়া উচিত 3টা পর্যায়ে, আমদানিকারক, তার ডিস্ট্রিবিউটর আছে এবং রিটেল খুচরা পর্যায়ে। তো এখন আমাদের যেগুলো মনিটরিং যেগুলো এখন আমরা দেখতেছি, এগুলো সাধারণত ছোট দোকানে খুচরা পর্যায়ে। আরও যে 2টা টায়ার আছে, ওই 2টা টায়ারে তেমন একটা যাওয়া হয় না, তো যার কারণে ছোট ব্যবসায়ী যারা আছে তারা বলে শুধু আমাদের এখানে কেন করো। আরেকটা জায়গা মনে হচ্ছে গুদামজাত, এই যে মানে আমি পণ্য আনলাম কিন্তু পণ্যটা হচ্ছে যে গুদামজাত করে রাখলাম, তখন এই যে কৃত্রিম সংকট আমি যে মার্কেটে যদি তৈরি থাকে,
তাহলেও কিন্তু হচ্ছে যে প্রাইসটা বেড়ে যায়। গুদামজাত করে রাখে এখানে। আরেকটা সমস্যা আমি দেখতেছি, এই যে বাজারে যাই না, আদা রসুন পেঁয়াজ আমরা কিনি না, এক দোকানে 60 টাকা চাইলো, আরেক দোকানে 70 টাকা, আরেক দোকানে 80 টাকা। এইটা তো সমস্যা। একই জিনিস ওরা তো এক জায়গা থেকে কিনে আনে, তো পাইকারি আড়ত থেকে কিনে আনার পরে দেখা যায় এক একজন এক এক দামে বেশি। দেখেন বাজার ব্যবস্থা নিয়ে ধরুন সরকার ইতোমধ্যে কিছু ইনিশিয়েটিভ নিল। আমরা যখন বেশি বেশি আলোচনা টক শোতে আমরা এগুলো বেশি বেশি বলা শুরু করলাম, তা দেখলাম যে ওই যে ট্রেন শুরু করলো, টাস্ক ফোর্স নিল, তারপরে হচ্ছে যে কিছু জায়গায় ব্যবস্থা করলো যে টিসিবিকে আরও জোরদার করলো। কিছু জায়গায় সরকার নিজেই যারা দোকানদার, যারা উৎপাদনকারী কৃষক, তাদের কাছ থেকে এনে ঢাকায় কিছু জায়গায় কৃষি মার্কেট সহ কয়েকটা জায়গায় এরকম বিক্রি শুরু করলো। আবার ছাত্র জনতাও কিন্তু নিজ উদ্যোগে হচ্ছে যে অনেক জায়গায় বাজার করেছে, মানে বিনা লাভের দোকান। বিনা লাভের দোকান। রাইট রাইট, এটা ব্যক্তি উদ্যোগও ছিল অনেকে। হ্যাঁ, এই কৃষি ট্রেনের সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর যারা এগুলো আছে, তাদের কিন্তু আসলে একদম মানে এক্সট্রিমলি তাদের সাথে লিঙ্কেজটা থাকা দরকার ছিল, তাহলে তারাই এই খবরটা এখানে কৃষকের এখানেও কাছে তো আবার পৌঁছায়। সেই আমলাতান্ত্রিক জটিলতার ব্যাপারটা এসে পড়তেছে। নিউজ দেখছেন কিনা যে সেই ট্রেনটা, ধরেন সেই ট্রেনের পেছনে সরকারের খরচ হয়েছে 20 লাখ টাকা, কিন্তু ট্রেনের ইনকাম হলো 226 টাকা। ভাই আমরা তো হচ্ছে যে মানে সরকারকে সবসময়, সরকার এবং ব্যবসায়ীকে মুখোমুখি দাঁড় করাচ্ছি আমরা, কিন্তু ব্যবসায়িকরা যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে, চাঁদা বলেন বা হচ্ছে যে খরচ বেশি, তাদেরও কিন্তু খরচটা খুব বেশি হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দিতে হইতেছে, বা হচ্ছে যে রাজনৈতিক কর্মী নেতা অনেক জায়গায় তাদের হচ্ছে যে খরচটা বেড়ে যাচ্ছে। এখন এই জায়গায় মানে ব্যবসায়ীদেরকেও কি একটা মানে ভালো সাপোর্ট সরকার দিতে পারছে না? মানে সব ব্যবসায়ী তো খারাপ না, মানে গুটি কয়েক ব্যবসায়ীর গুটি কারণে কয়েক আপনার ওই যে মানে corporate পুরো whole যারা process এটাই টা গুটি কয়েক ব্যবসায়ীর হাতে চলে গেছে, হাতে আসলে। চলে যাওয়ার কারণে আসলে ব্যবসায়ী প্রবলেম ওরাই আপনি আবার দেখা দেখেন, যাচ্ছে কিছুদিন যে আগে যখন নতুন কোনো আপু, ব্যবসায়ী দিকে উঠতেও এই যে দিচ্ছে না। ডিমের দাম যখন বাড়লো, বাংলাদেশের ডিমের সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করে 6টা কর্পোরেট প্রতিষ্ঠান, তারা এর বাইরে কেউ না। তো ওরা হচ্ছে মুরগির যে খাবার, ডিম এবং আনুষঙ্গিক যতগুলো বিষয়, এটা পুরাটাই ওদের কাছ থেকে, পুরো চেইনটাই ওরা ইয়ে করে। তো ওরা যখন একসাথে বাড়ায় দেয়, তখন অন্যদের বা ওই খুচরা যারা আছে বা ছোট ছোট ইন্ডাস্ট্রিও যারা, তারা আসলে কুলিয়ে উঠতে পারে না। আমাদের সমাধানটা আসলে স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী দুইটা দিকে দেখতে হবে। তো স্বল্প মেয়াদী আমি মনে করি যে হচ্ছে যে স্বল্প মেয়াদী ভাবে আমাদের যে সিন্ডিকেট রয়েছে, সিন্ডিকেট, তারপরে হচ্ছে যে বাজার নিয়ন্ত্রণ, এই বিষয়গুলো দেখতে হবে, চাঁদাবাজি, এই বিষয়গুলো দেখতে হবে। এবং দীর্ঘমেয়াদী যে ব্যাপারগুলো, দীর্ঘমেয়াদী আমাদের উৎপাদনশীলতা, আমাদের হচ্ছে মুদ্রাস্ফীতি এবং হচ্ছে সাপ্লাই চেইন, এই তিনটা বিষয় যদি আমরা, কারণ সাপ্লাই চেইন আজকে আমি চাইলে ঠিক করতে পারবো না, মুদ্রাস্ফীতি আজকে আমি চাইলে ঠিক করতে পারবো না, কিন্তু আমি যদি চেষ্টা করি, সিন্ডিকেটটা কিন্তু খুব দ্রুত এইটা সংস্কার করা সম্ভব বা সিন্ডিকেট মুক্ত করা সম্ভব। কিন্তু আমাদের পুরো সাপ্লাই চেইনটাকে, গ্রাম থেকে শহর, এই পুরো সাপ্লাই চেইনটাকে যদি আমি বৃহৎ একটা পরিকল্পনা নিই, কীভাবে স্মুথ এবং ফাস্টভাবে হচ্ছে যে আমি ভোক্তা থেকে, উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছতে পারি, এবং হচ্ছে যে আমাদের যে মুদ্রাস্ফীতি যেটা বললাম, এটা পুরো ইকোনমিক একটা ব্যাপার, হ্যাঁ, এটাও সহজে সমাধান হবে না। তো আমরা একটু ধৈর্য ধরতে হবে আমাদের। স্বল্প মেয়াদী যে বিষয়গুলো আছে এগুলোতে আমরা প্রথম প্রাথমিকভাবে ফোকাস করি, এবং হচ্ছে বৃহৎ একটা পরিকল্পনা দরকার যে দীর্ঘমেয়াদী সমস্যাগুলো সমাধানের জন্য। আমরা এই কয় বছর দেখছি যে আসলে আইনের প্রয়োগ হয় নাই। আইন প্রয়োগের বেলায় দেখা গেছে তাকে দেখা হচ্ছে ওই ব্যবসায়ী কোন দলকে সমর্থন করে, তার রাজনৈতিক পরিচয়, এন্টিটিটাকে ভাই আপনারা বড় আলোচনা করে করেন, দেখা আমি হচ্ছে। আজকে হ্যাঁ, ঠিক তাহলে আছে। আসি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো ওই যে ধরেন আইনের প্রয়োগটা যদি যথাযথভাবে না হয়, তাহলে কিন্তু আপনি হোল যে গভর্নেন্স, সুশাসনের কথা যেটা আমরা বলি, সেটা কিন্তু আসলে নিশ্চিত করা যাবে না। আপনি যদি অপরাধ করে কেউ পার পেয়ে যায়, তাহলে সেই অপরাধটা তো বিস্তৃতি ঘটবে। এখন আমরা যে ধরেন অতি মুনাফার যে বিষয়টি, এটা তো একসময় ছোট ছিল, মানে বড় বড় ব্যবসায়ীরা করতো, কিন্তু এখন দেখা যায় যে গ্রামের যে মানে ছোট দোকানদার, সেও কিন্তু অতি মুনাফা, সেও মানে মজুদদারি যেটা বলি আমরা, সেটাতে সে অভ্যস্ত হয়ে গেছে। মানে ঠিক আছে ভাই, আজকে আসি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। ভালো থাকেন। ঠিক আছে। না, এইখানে ধরেন কি আমাদের এই যে কথাটা বললেন খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি ওই জায়গাটা নিশ্চিত করবেন, সাথে সাথে আমার কাছে মনে হয় যে এই ব্যবসায়ীদের প্রোটেকশনের বিষয়ে সরকারকে ভাবতে হবে। মানুষের দিন শেষে এই সরকারের জন্য এই স্বল্প মেয়াদী, এটা আসলে এই সবার জন্য একটা বার্ডেন হয়ে গেছে। আপাতত কৃষকদের কাছ থেকে সরাসরি পণ্যটা এনে যেন ইয়া করতে পারে, এবং তাদেরকেও কিছু ভর্তুকি দেওয়া ঠিক দরকার। আছে, তাহলে ভাই কয়টা আজকে হয়েছে কাকা?
টাকা দিলে ভাই আগাচ্ছেন? ঠিক আছে, ভালো থাকা। ঠিক আছে ভাই, দেখা হবে। হ্যাঁ, ভালো থাকেন।